তাহলে এগুলা কি? ব্যাকটেরিয়া। এই যে লম্বা লম্বা দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া, এগুলাকে খেয়ে ফেলবে কারা? আমাদের দেহের ভেতরে আমরা সবাই জানি যে রক্তকণিকা আছে 3টা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, মঞ্চকটিকা। তোমাদের যদি প্রশ্ন করা হয় যে আমাদের জীবাণু ভক্ষণ করে কোন রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা। তো এই শ্বেত রক্তকণিকার মধ্যে মনোসাইট আছে, ওরা আবার চেঞ্জ হয়ে ম্যাক্রোফেজ হয়ে যায়, নিউট্রোফিল আছে, পড়ছি না আমরা সেগুলা। তো দেখো একটা ছবি দেখি আমরা, মানে এটা অ্যানিমেশন। এই সবুজটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা মানে দৌড়ায় যায়, ধরতেছে না? এটা খুলনার ভাষায় কেউ দাবড়ায় ধরে। তো এই যে দেখছো এখানে ব্যাকটেরিয়া আছে, দেখে খেয়ে ফেলবে, হয়ে আসে দেহের মধ্যে ঢুকাই নিবে। এটা অনেক দ্রুত, এত দ্রুত করে, এটা 0.01 সেকেন্ডে করে। কত সময়? 0.01 সেকেন্ডে। ঠিক আছে। এই ব্যাকটেরিয়াটাকে, এই যে ব্যাকটেরিয়া যখন কোষে ঢোকে, ব্যাকটেরিয়া কিছু জিনিস ক্ষরণ করে, দেখো এটার মধ্যে ব্যাকটেরিয়াটাই খেয়ে ফেলবে। তো এরকম কিছু কাজ করে। আমরা হচ্ছে একটু অ্যানিমেশন দেখি, তাহলে আমাদের কাছে আসলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা একটু দেখো সবাই, এই ছবিটা দেখবো আমরা। এটা হচ্ছে ব্যাকটেরিয়া বা যে কোনো খাদ্য হতে পারে, আর এটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ। তো এটা হচ্ছে ওর ঝিল্লি। তো কি করে, যে এটাকে আটকায় ভক্ষণ করে নিচ্ছে, এটা ভেসিকলে আবদ্ধ করে রাখলো। আর এই যে গোল্লাগুলো দেখতে পাচ্ছ, দেখো কি হয় নেক্সট সেটা বোঝাচ্ছি। ওইখানে থাকার পরে এরা হচ্ছে এইগুলা ওদের দেহ থেকে কিছু এনজাইম এর মধ্যে দিয়ে দিল, দিয়ে ওই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দিল বা ওই জীবাণুটাকে ধ্বংস করে দিল। খেয়াল করো তাহলে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, তাহলে এরা কারা? এদের দেহ থেকে কিছু এনজাইম দিয়ে ওটাকে ধ্বংস করে দিল না? তো এরাই হচ্ছে আমাদের ধ্বংস করার জন্য যে অঙ্গাণু থাকে, তার নাম কি? লাইসোজোম। এখন প্রশ্ন হচ্ছে লাইসোজোম কেন এর নাম? দেখো আমি প্রথমেই তোমাকে বললাম যে ওইগুলো হচ্ছে এনজাইম। কি দিয়ে ওরা ধ্বংস কাজটা মেইনলি করে? এনজাইম দিয়ে। ভালো করে দেখো, এনজাইম দিয়ে করে। আচ্ছা, আর এই যে ধ্বংস করতেছে, আসলে ধ্বংস করতেছে, এই ধ্বংস করা বা বলতে পারি আমরা ওদেরকে বিদীর্ণ করে দিচ্ছে না? দেখো চূর্ণ বিচূর্ণ করে দিল না? তুমি যদি আরেকবার খেয়াল করো দেখবা ওদের এনজাইম দিয়ে ওই ব্যাকটেরিয়াটা কি করে ফেললো? চূর্ণ বিচূর্ণ বা বিদীর্ণ করে ফেললো। দেখো এখন বিদীর্ণ করে ফেলতেছে। এই যে বিদীর্ণ করে ফেললো, এই বিদীর্ণ করাকে আমরা বলি হচ্ছে লাইসিস। বিদীর্ণ করাকে কি বলা হয়? তুমি খেয়াল করো, তাহলে লাইসিস করার জন্য যে অঙ্গাণুটা আছে তার নাম কি হবে? আমরা এই অঙ্গাণুগুলোর নামের লাস্টে কি পড়ি? জোম। জোম মানে একটা অংশ বা বডি বা দেহ। তাহলে লাইসিস করে যে জোম, তার নাম কি হবে বলো? তাহলে লাইসিস প্লাস জোম ইকুয়ালস টু কি হবে? লাইসোজোম। তাহলে লাইসোজোম নামটা কেন হয়েছে এটা কি আমরা বুঝতে পারছি? ক্লিয়ার? লাইসোজোমের কাজটা আসলে কি? লাইসিস করা, মানে কি? বিদীর্ণ করা, ধ্বংস করা। কাদেরকে? বিভিন্ন রকম জীবাণুকে বা খাদ্য খাবারগুলো ওরা খেতে পারে, এই কাজগুলো ওরা মেইনলি করে। মেইনলি খাদ্য খাবার তো খায় না, ওরা হচ্ছে ধ্বংস করে, যে কোনো জীবাণুকে ধ্বংস করে। দেহের বাইরের যত জীবাণু আছে, মানে আমাদের দেহের ভেতরের বাদে বাইরে থেকে যা যা আমাদের দেহে প্রবেশ করে সবগুলোকে আমাদের কোষগুলা জীবাণু হিসেবে ট্রিট করে। আমরা যখন বাসার বাইরের মানুষকে মেহমান বলি, তা আমাদের কোষের, আমাদের দেহের মধ্যে যত মেহমান আসে সবাইকে আমাদের বডি জীবাণু হিসেবে ট্রিট করে। বুঝছো? মানে বডিতে কোনো মেহমান আসতে পারবে না, সবাই যারা আসবে সবাই কি? জীবাণু। আর সেই জীবাণুগুলোকে ধ্বংস করার কাজ কার? দায়িত্ব কার? লাইসোজোমের। বুঝতে পারছো? তাহলে এখন দেখো এই লাইসোজোম যে ওদেরকে ধ্বংস করবে, সে ধ্বংস করার জন্য ওর দেহে কি থাকতে হবে? এনজাইম। মানে গুলি করার জন্য, মারামারি করার জন্য কি থাকতে হবে? বোমা থাকতে হবে, এনজাইম থাকতে হবে। এখন আমি তোমাদের আগের দিন বলছিলাম যে এনজাইমরা সবাই আসলে কি? এরা সবাই কি? প্রোটিন। মানে এনজাইমস আর প্রোটিন। ওকে, তাহলে এখন মোটামুটি আমাদের একটা আইডিয়া হলো। ঠিক আছে, এখন আমরা লাইসোজোম পড়া শুরু করি। ঠিক আছে, এখন প্রথমে আসো লাইসোজোম এরা একটা অঙ্গাণু, এরা আবিষ্কার করছে কে, কিভাবে হয়েছে, এগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করি। সবাই বইটাও বের করতে পারো, আমাদের মেইন বইয়েও এটা আছে, অ্যাডভান্স বুকেও আমি এটা সুন্দর করে দেখাই দিছি, এটা পড়াই দিচ্ছি। লাইসোজোম এটা আমাদের বইয়ে এভাবে আছে যে লাইসোজোম সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার। মানে এখানে এর ভেতরে এনজাইম থেকে, সেই এনজাইমগুলোর নাম কি দেওয়া হচ্ছে? হাইড্রোলাইটিক এনজাইম। দেখো আমি একটু বুঝাই দিচ্ছি। এই যে ধ্বংসের কথা বললাম বা বিদীর্ণ হওয়ার কথা বললাম, এই যে লাইসিসের কথা বললাম, এই লাইসিসটা আসলে পানির উপস্থিতিতে হয়। কিসের উপস্থিতিতে হয়? হাইড্রো মানে কি? পানি। পানির উপস্থিতিতে হয়। আর পানির উপস্থিতিতে কি হয়? লাইসিস হয়। তাহলে হাইড্রো প্লাস লাইসিস, তাহলে এই পানির উপস্থিতিতে যে ধ্বংস হয় তাকে আমরা বলি পানির উপস্থিতিতে ধ্বংস বা বিদীর্ণ, তাই না?
তো এটাকে বাংলায় বলা হয় এটা, আর ইংলিশে বলা হয় হাইড্রোলাইসিস। আর হাইড্রোলাইসিস যে এনজাইমরা করবে, দেখো তো হাইড্রোলাইসিসের অ্যাডজেক্টিভ কি হবে? হাইড্রোলাইসিসের অ্যাডজেক্টিভ হবে হচ্ছে হাইড্রোলাইটিক, তাই না? লাস্টে কি হয়ে যাবে? লাইটিক। তাহলে হাইড্রোলাইসিস এর অ্যাডজেক্টিভ হয়ে যাবে হাইড্রোলাইটিক। তাহলে এনজাইমের নাম কি হবে? হাইড্রোলাইটিক এনজাইম। এটা বলছে, তো আমরা আরো ডিটেইলসে পড়বো সুন্দর করে। এখন চলে আসো, কে আবিষ্কার করছে, কিভাবে করছে, এগুলো বইয়ে লেখা আছে যে 1955 সালে ক্রিশ্চিয়ান দা দুবে লাইসোজোম আবিষ্কার করে। এরপর উৎপত্তি আছে, বিস্তৃতি আছে, এগুলো আমরা অনেক সুন্দর করে পড়বো, বইয়ের ভেতরে তো লেখা আছে। আমি তোমাদেরকে অ্যাডভান্স বুক থেকে দেখাই, তাহলে আমাদের এটা সময় কম লাগবে, ইজি হবে। ঠিক আছে, চলে আসি। তাহলে দেখো লাইসোজোম, তাহলে প্রথমেই আসবে আবিষ্কার করেছে কে? ক্রিশ্চিয়ান দা দুবে। তো ক্রিশ্চিয়ান দা দুবে, এখন এটা দুবেই লেখা, তো এখানে বকে ধরার মতো লাগছে। তো দেখো দুবে, তোমাদের কি মনে আছে যে একটা ছোটবেলায় আদালত দেখতাম? এটা আমি প্রথমে বলছিলাম প্রথম দিন, যে কেডি পাঠক আদালত দেখছো কখনো? তো ওই কেডি পাঠক আদালত, মানে ওই আদালতের মধ্যে একটা ছিল না, একটা পুলিশ ছিল, ইন্সপেক্টর ছিল, ইন্সপেক্টরের নাম কি ছিল? ইন্সপেক্টর দাবে, মনে আছে? বলতো না ইন্সপেক্টর দাবে, ওই দাবে মানে আসলে দুবে, বাংলায় হচ্ছে দুবে আর হিন্দিতে দাবে। এখন ওই ইন্সপেক্টর দুবে, সে হচ্ছে তাকে দেখে অপরাধীরা কি করবে? পালাবে। কি বলে? দুবেকে দেখে অপরাধীরা পালায়। আমরা কি মনে রাখবো? দুবেকে দেখে অপরাধীরা পালায়। এখন এখান থেকে দুইটা বিষয় আমাদের মনে রাখতে হবে। পাতে হচ্ছে পারঅক্সিজম আর লাইতে কি? তাহলে পারঅক্সিজম এবং লাইসোজোম কে আবিষ্কার করবে? ক্রিশ্চিয়ান দা দুবে, মনে থাকবে। তাহলে পারঅক্সিজম এবং লাইসোজোম কে আবিষ্কার করবে? দুবে। এটা অলওয়েজ মনে রাখতে হবে। ওকে, দুবেকে দেখে অপরাধীরা পালায়। পালাইতে কি হয়? পারঅক্সিজম আর লাইসোজোম। এখন উৎপত্তি কোন জায়গা থেকে? বলছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে। এখন কিভাবে ভাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে? তারপরে কি বলছে? প্যাকেজ করে কে? ওকে, গলগি বডি কর্তৃক প্যাকেজ কৃত। এই জিনিসটাই আমরা একটু দেখবো। আমরা গত ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, যে গলগি বডির একটা কাজ পড়ছিলাম, মনে আছে? গলগি বডির কাজ কি পড়ছিলাম? লাইসোজোমকে তৈরি করে। গলগি বডি কি তৈরি করে? লাইসোজোম তৈরি করে। এখন যে লাইসোজোম তৈরির কথা আমরা বলতেছি, এটা আমরা হচ্ছে একটু পড়বো। এখন চলে আসো আমাদের এইখানে দেখবো। দেখো আমি একটু আগে তোমাদেরকে বলছি যে লাইসোজোম, এগুলা কি? লাইসোজোম, লাইসোজোমের মধ্যে কি আছে? হাইড্রোলাইটিক এনজাইম। এখন এনজাইম গুলো সবাই কি? প্রোটিন। এখন আমাকে বলো, প্রোটিন তৈরি করে কে? রাইবোজোম। প্রোটিন তৈরি করে কে? রাইবোজোম। ওকে, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা একটু ওই দিকে ঘুরে যাই, ওই ওই এলাকার দিকে যাই। আর গত ক্লাসে আমি তোমাদের যেটা দেখাইছিলাম সেই ছবি যদি আমরা বের করি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো যে এই ছবিটাতে আমরা ভালো করে দেখেছিলাম। দেখো এই যে নিউক্লিওলাস কাদেরকে তৈরি করে? রাইবোজোমকে তৈরি করে। এখান থেকে বের হয়ে রাইবোজোম গুলা এই যে রেটিকুলামে আসে। এখন রেটিকুলাম তো দুই রকম ছিল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা ছিল রাফ আর একটা হচ্ছে স্মুথ। তো রাফ যেগুলা, সে মানে রাফ কেন হয়েছিল? কারণ এদের গায়ে কারা এসে যুক্ত হয়? রাইবোজোম যুক্ত হয়। তাহলে এই রাফ মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাদেরকে বহন করতেছে? রাইবোজোমকে। সেই রাইবোজোম গুলা কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। এখন দেখো সেই প্রোটিন গুলা ওরা কার কাছে পাঠাতে পারে? গলগি বডির কাছে। আর গলগি বডিকে আমরা কি পড়ছি? প্যাকেজিং হাউস। তাহলে সবকিছুকে প্যাকেট করার দায়িত্ব কার? গলগি বডি। তো উনি হচ্ছে গলগি বডি, এই জিনিস এই এনজাইম গুলোকে প্যাকেট করে। তো এইখানে তো আমি এই পাশের ছবিটা, এটা হবে না, এই পাশেরটা না, ছবিটা আসলে এই পাশে। দেখো এই গলগি বডি ওদেরকে এখানে প্যাকেট করতেছে। প্যাকেট করে ভেতরে, এই প্যাকেটের ভেতরে কি আছে? এনজাইম আছে। তো এই এনজাইমগুলোকে প্যাকেট করে সে একটা অঙ্গাণু বানায় ফেলতেছে। সেই অঙ্গাণুর নাম কি? লাইসোজোম। পরে সে লাইসোজোম করতেছে কি? জীবাণুগুলো আসলে এটাকে ধ্বংস করে দিচ্ছে। বুঝতে পারছো? এই পাশের ছবিটাতেও এটা আছে, এখানে একটু দেখাই দিই। দেখো তাহলে এইখানে এটা দেখো সিক্রেটরি ভেসিকল। তাহলে এইখানে এনজাইম কিছু আছে, সেগুলোকে প্যাকেট করে এই পাশে রেখে দিচ্ছে কি হিসেবে? লাইসোজোম হিসেবে। ঠিক আছে, তো আমরা এই ছবিটা ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে আরো। দেখো সুন্দর করে, এটা কি পুরোটাই কোনা পর্যন্ত আসতেছে? কেমন হচ্ছে দেখো তো। ওকে, একটু কমে যাচ্ছে না? ঠিক আছে, সমস্যা নাই। এই মাঝখান থেকে আমরা হারাই ফেলছি, এটা দেখো। এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবা যে আমরা জানি এই যে রাইবোজোম গুলা গোল্লা গোল্লা, এরা লাল লালের ভেতরে কি তৈরি করছে? এগুলা এনজাইম। তো এই এনজাইম গুলাকে এটা প্যাকেটে করে প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কার কাছে পাঠাচ্ছে? গলগি বডির কাছে। ওরাও ভেসিকলে করে পাঠায়, তার মানে ওদেরও ভেসিকল আছে, আমরা দেখবো আজকে। গলগি বডির কাছে আসার পরে গলগি বডি এদেরকে আরো সুন্দর করে প্যাকেট করে দিল না? তখন এদের নাম কি হয়ে গেছে? লাইসোজোম। লাইসোজোম কি করবে? মনে করে একটা জীবাণুর ভেতরে ঢুকছে ব্যাকটেরিয়া, এবং লাইসোজোম করবে কি?
ও প্রথমে ওর ও এইখানে এসে এটাকে বলা হয় ফ্যাগোজোম, ফ্যাগোসাইটোসিস করে, তাই এই এনজাইমগুলোকে এখানে দিয়ে দিল না। তো এনজাইমগুলো কি করলো, ওদেরকে ধ্বংস করে ফেললো। কোন প্রক্রিয়া করলো, ফ্যাগোসাইটোসিস করলো। তাহলে দেখো লাইসোজোম আবার কি করতে পারে, আমাদের দেহে অনেক, যেমন মাইটোকন্ড্রিয়া, মনে করো এই মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে কোনো কাজ করতেছে না, নষ্ট হয়ে গেছে, ওটাকে এবার ধ্বংস করে ফেলতে হবে। মানে আমাদের বডিতে যেসব যেসব অঙ্গাণু বা যেসব উপাদান কোনো কাজের না, আবর্জনা হিসেবে রয়েছে, সেগুলোকে ধ্বংস করে বের করে দেওয়ার কাজটাও কার, লাইসোজোমের। তো দেখো মাইটোকন্ড্রিয়াটা ধ্বংস হয়ে পড়ে আছে না, তো ওকে গিয়ে ধ্বংস করে একদম বিদীর্ণ করে ফেললো। ঠিক আছে, তো এই কাজগুলো মেইনলিও করে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি যে লাইসোজোম তৈরি হবে কোন জায়গা থেকে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কারণ ও হচ্ছে মেইনলি এনজাইম লাগবে, ওর এনজাইমগুলো প্রোটিন, সেগুলো সব তৈরি করে দেবে রাইবোজোম, রাইবোজোম তৈরি করে দিয়ে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দিবে। এবার ওই রেটিকুলাম থেকে প্রোটিনগুলো নিয়ে ওরা একটা প্যাকেটে করে এখানে পাঠাবে, নর্মাল একটা প্যাকেটে। এবার গলগি বডি করবে কি, ওদেরকে আরো সুন্দর করে প্যাকেট করে দিবে, কারণ এনজাইমগুলো অনেক মারাত্মক না, এনজাইমগুলো কি সবকিছু ধ্বংস করে ফেলতেছে না, মনে করো এগুলো বোমার মতো, তুমি চারপাশে যদি ঠিকঠাক করে প্যাকেট না করো তাহলে এগুলো সবকিছু ধ্বংস করে দিবে। আমরা দেখবো যে কি কাহিনী হয় পরে। তাহলে এবার গলগি বডি সুন্দর করে প্যাকেট করে দিল, লাইসোজোম বানাই ফেললো। ক্লিয়ার? ওকে, তাহলে গলগি বডি কর্তৃক প্যাকেটকৃত। এখন আগের দিন আমরা পড়ছিলাম যে গলগি বডি ওদেরকে তৈরি করে, তো বিভিন্ন বই বিভিন্ন রকম ভাবে আছে লেখা, তো ওইটা আমরা সেভাবে পড়বো, অসুবিধা নেই। ঠিক আছে, এখন চলে আসো বিস্তৃতি, খুবই খুবই ইম্পর্টেন্ট। অলরেডি আমি তোমাদেরকে বলছি যে ফ্যাগোসাইটোসিস করে বা জীবাণু ধ্বংস করার কাজটা মেইনলি করে কে, শ্বেত রক্তকণিকা। তাহলে বলতো যে লাইসোজোম আমরা কোথায় বেশি পেতে পারি, অবশ্যই শ্বেত রক্তকণিকায় পাবো। আচ্ছা, আর কোথায় পাবো আমরা, আমাদের দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, জীবাণু সবচেয়ে বেশি যাইতে পারে কোন কোন জায়গায়, সবচেয়ে জীবাণু বেশি যায় হচ্ছে আমাদের খাদ্য খাওয়ার পরে কোথায়, অন্ত্রে, ওইখানে অনেক ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে, আবার আবার কোথায় হচ্ছে আমাদের এটা লাগে, কিডনিতে। তার মানে দেখো মেইনলি কোথায় কোথায় লাগে খেয়াল করো, শ্বেত রক্তকণিকা, ইংলিশ নাম কি, লিউকোসাইট। লিউকো মানে কি, বর্ণহীন, মনে আছে তোমাদের, লিউকো মানে কি, বর্ণহীন। ইংলিশ নাম না এটা, এটা হচ্ছে ওই ল্যাটিন নামের মধ্যে, ইংলিশ নাম তো হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, লিউকোসাইট। আচ্ছা, ইন্টেস্টাইন মানে কি, অন্ত্র, আর বৃক্ক কিডনি। ঠিক আছে, তাহলে মেইনলি কোন তিনটা জায়গায় পাবো আমরা, রিপিট করো তো কি কি, শ্বেত রক্তকণিকা, অন্ত্র, কিডনি। এখন ইংলিশে পাবো তো কোথায়, লিউকোসাইট, ইন্টেস্টাইন, কিডনি। রিপিট করো কি কি, লিউকোসাইট, ইন্টেস্টাইন, কিডনি। তাহলে আমরা মনে রাখবো এই যে এই ট্রিক্সটা মনে রাখবো, যার লিঙ্ক বেশি তার লাইসোজোম বেশি। ভাই লিঙ্কতে কি হবে, এলতে কি হবে, লিউকোসাইট, ইনতে কি হবে, ইন্টেস্টাইন, আর কেতে কি হবে, কিডনি। তাহলে যার লিঙ্ক বেশি তার লাইসোজোম বেশি। দেখে রাখো, ক্লিয়ার? ওকে, এটা আমরা পারবো। এবার নেক্সট চলে আসি, তাহলে আমরা কোথায় লাইসোজোম বেশি থেকে, লাইসোজোম বেশি থেকে পারবো, এটা এমসিকিউতে প্রচুর আসে, বুঝছো। এখন চলে আসি আমরা লাইসোজোম এর অন্য নাম আসলে কি কি আছে। ওর অন্য নাম আসলে দুইটা আছে, দুইটা নাম কি কি আমাদের বইয়ে আছে, এটা আমি লিখেছি, অলিওজোম আর একটা কি, এসফেরোজোম। কি কি বলতো, অলিওজোম আর এসফেরোজোম। হ্যাঁ, অলিও, এই অলিও নামটা আসছে অয়েল থেকে, কি থেকে, মানে এটার চারপাশে তেল টেল থাকে, অয়েলের একটা কাজ করে। আর স্ফেরোজোম আমি ওটা পড়াচ্ছি বই থেকে। আর স্ফেরো মানে কি, স্ফেরিক্যাল মানে কি, গোলাকার। তো এটা দেখতে কেমন থাকে, গোলাকার না, তাই ওকে কি বলা হচ্ছে, স্ফেরোজোম। ঠিক আছে, আর অলিওজোম কেন বলা হচ্ছে আমি তোমার দেখো বই থেকে দেখাই, বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, একটা ছোট্ট করে লেখা আছে লাইন, এটা দেখো, এটা আবার আমার ওপেন করা লাগবে কারণ অনেকগুলো ওপেন হয়েছে। তো পাসওয়ার্ডটা অফ করে দিলে আর অসুবিধা হবে না, তো অফ করা হয় না। দেখো কি বলেছে যে স্ফেরোজোম বলা হয়েছে, আর এদেরকে অলিওজোম বলা হয়। এরা আকারে ছোট, তৈল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা এদের প্রধান কাজ। অলিওজোমের ঝিল মানে অলিওজোম কেন বলছে, কারণ অয়েল, অয়েল জাতীয় পদার্থ ওরা একটু আটকায়, ঝিল্লিবদ্ধ করে, তাই ওদেরকে বলছে অলিওজোম। তো আমরা একটা জিনিস মনে রাখবো, তিনটা শব্দ, তোমাদের তো এত কিছু লাগবে না, খালি আমাদের পরীক্ষার কি লাগবে, পরীক্ষার জন্য কি লাগবে, লাইসোজোমের নাম কি কি, স্ফেরোজোম, অলিওজোম। তো আমরা এটা মনে রাখবো কি দিয়ে, লস। কি দিয়ে মনে রাখবো আমরা, লস। লসতে কি হবে, লসতে লস হবে, লসতে লাইসোজোম, অলিওজোম, স্ফেরোজোম। কি মনে রাখবো আমরা, লাইসোজোম, অলিওজোম, স্ফেরোজোম। ওকে, এরপর দেখো কি আছে, আমরা অলরেডি পড়ছি যে লাইসোজোম আসলে কিসের আধার, হাইড্রোলাইটিক এনজাইমের আধার। মানে হাইড্রোলাইটিক এনজাইম এর মধ্যে থাকে, এই যে এনজাইম, এগুলো কি এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম, এর একটা অবস্থিতি এখানে থাকে। এখন এদেরকে কি বলা হয়, আত্মঘাতী থলিকা, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো, অসুবিধা নেই। এখন নেক্সট পার্টটাতে চলে আসি।
এখন আমরা প্রথমে বুঝলাম যে হাইড্রোলাইটিক মানে কি। আমি একটু আগে তোমাদেরকে বলছি হাইড্রো মানে কি পানি, আর লাইসিস মানে কি বিদীর্ণ হওয়া। তাহলে হাইড্রোলাইসিস মানে কি হবে? পানি দিয়ে বিদীর্ণ, মানে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ করে যে এনজাইমগুলো তাদেরকে আমরা কি বলি? মানে পানির উপস্থিতিতে বিদীর্ণ হয়। লিখে দিচ্ছিল না তোমরা এই পাশে? পানির উপস্থিতিতে বিদীর্ণ হয়, তাই আমরা ওদেরকে কি বলি? আর্দ্র বিশ্লেষণ, মানে আর্দ্র বিশ্লেষণকারী এনজাইম বা এই যে হাইড্রোলাইটিক এনজাইম। ওকে, এখন চলে আসো লাইসোজোমের গঠন পড়বো। হ্যাঁ, নর্মালি গঠনটা আসলে ওইভাবে লাগে না, পরীক্ষাতে আসে না, কিন্তু আমরা সুন্দর করে পড়বো। তো এই ছবিটার দিকে যদি আমরা একটু তাকাই, এই ছবিতে দেখো মানে লাইসোজোমের যে মাঝখানে যে এনজাইমগুলো আছে তার দুইটা মেইন লেয়ার আছে। একটা সবুজ কালারের লেয়ার দেখতে পাচ্ছ, আর একটা হলুদ কালারের লেয়ার দেখতে পাচ্ছ। তাহলে বাইরে আসলে কয়টা লেয়ার থাকে? দুইটা। এই লেয়ারগুলো দুই রকম কাজ আছে। তো একজনের নাম হচ্ছে লাইসোজোম স্টেবিলাইজার। কি নাম? লাইসোজোম স্টেবিলাইজার। এখন আমাকে বলতে ভাই স্টেবল মানে কি? তোমরা এই অ্যাডভান্স বুকে পাশে লিখে রাখো, ঠিক আছে? স্টেবল মানে কি? স্টেবল মানে কি? স্থির, তাই না? স্থির। তাহলে দেখো লাইসোজোমকে স্থির রাখবে, অর্থাৎ আমরা বলতে পারি যে লাইসোজোমের ঝিল্লিকে স্থিতি দান করে। অর্থাৎ লাইসোজোমের এনজাইমগুলো তো খুব মারাত্মক এনজাইম, ওদেরকে তো আটকায় রাখতে হবে। তাহলে ওরা চারপাশে থাকবে না, ওদেরকে আটকায় রাখার জন্য চারপাশে ওরা থাকবে। ওরা যখন চারপাশে থাকবে তখন তোমার এই স্টেবিলাইজার যারা, ওরা ওদেরকে স্টেবল রাখবে, ফলে ওদেরকে বাইরে বের হতে দিবে না। বুঝছো? তাহলে এনজাইমগুলোকে বাইরে বের হতে দিবে না কে? যে হচ্ছে স্টেবিলাইজার। তাহলে খেয়াল করো কি লিখছি আমি? লাইসোজোমের ঝিল্লিকে স্থিতি দান করে, ফলে এনজাইম বের হতে পারে না। এই স্থিতি মানে আসলে কি? স্টেবিলিটি রাখা, স্টেবিলিটি। ঠিক আছে, স্টেবিলিটি মানে কি? স্থিতিশীল রাখা। ক্লিয়ার? স্টেবিলিটি একই কথা। তাহলে স্টেবিলাইজার। এরপরে আসো, এখন প্রশ্ন হচ্ছে ভাই এখন হঠাৎ করে মনে করো একটা জীবাণু আসছে, খাইতে যাবে, তাহলে তখন কি করতে হবে? ওদের এনজাইমগুলো বের করা লাগবে না? এখন যদি স্টেবিলাইজার বলে যে না তোমরা বের হইতে পারবে না, তাহলে হবে? তাহলে কি করতে হবে? এদেরকে বেরোনোর জন্য একজন থাকতে হবে যে ওদেরকে বেরোইতে হেল্প করবে, নাহলে তো স্টেবিলাইজার ওদেরকে আটকায় রাখবে, তাই না? তো দেখো এখন তাহলে ওদের প্রাচীরটাকে নরম করে দিতে হবে, অর্থাৎ ওদের প্রাচীরটাকে ল্যাবাইল করে দিতে হবে। কি করতে হবে? ল্যাবাইল করা। হ্যাঁ, তখন ল্যাবাইল করবে কে? ল্যাবিলাইজার। ওদের প্রাচীরটাকে ভেদ্য করে দিতে হবে, মানে এনজাইমগুলো বেরোইতে পারবে। তো সেই কাজটা করবে কে? ল্যাবাইল করবে হচ্ছে ল্যাবিলাইজার। সেকেন্ড যে পয়েন্টটা, তার নাম কি? লাইসোজোম ল্যাবিলাইজার। এখন বলো তাহলে এর কাজ কি? তোমরা বলতে পারবো না এর কাজ কি? এর কাজ কি? সে হচ্ছে লাইসোজোমের ঝিল্লিকে বিদীর্ণ করে, ফলে এনজাইমগুলো মানে মেইন কাজ কি? বের হইতে হেল্প করে, অর্থাৎ বের হয়ে যায়। পারবো আমরা? তাহলে স্টেবিলাইজার ওদেরকে স্টেবিলিটি অর্থাৎ স্টেবল রাখে, স্থিতিশীল রাখে, ফলে বের হইতে পারে না। আর ল্যাবিলাইজারের কাজ কি? যখন লাগবে তখন ওদেরকে এই ঝিল্লিটাকে বিদীর্ণ করে দিয়ে বাইরে বের হতে হেল্প করে। ওকে, এখন চলে আসি পরেরটাতে। এখন নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে মধ্যে কি থাকে? এর মধ্যে কি থাকে? এনজাইম থাকে। কি এনজাইম? হাইড্রোলাইটিক এনজাইম। এখন নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে কত ধরনের এনজাইম থাকে? 40 থেকে 50 ধরনের। এটা মনে করো তোমার হাফ ইয়ারলি পরীক্ষার কলেজের এমসিকিউতে আসবেই আসবে, এই কোয়েশ্চেনটা কোনো মিস নাই। এবং উপরে আরেকটা জিনিস পড়ালাম না যে লাইসোজোম কোথায় থাকে? লিঙ্ক, যার লিঙ্ক বেশি তার লাইসোজোম বেশি, ওই লিঙ্কটাও এমসিকিউতে আসবে। বুঝছো? এইখানে তোমাদের বইয়ের ভেতরে তো অনেক কিছু লেখা আছে, সব লাইন তো আমাদের পড়তে হবে। একবার রিডিং তোমাদের বলছি, অবশ্যই বই আমাদের রিডিং পড়তে হবে সুন্দর করে। আর বইয়ের ভেতরে যে লাইনগুলো লাগবে সেগুলো আমাদের দাগাইতে হবে। বই কিন্তু পড়তে হবে, মেইন বইটা কিন্তু পড়তে হবে। কিন্তু আমি এইগুলো কেন দিচ্ছি তোমাদের? আমি একটু দ্রুত পড়াতে পারি, সহজ করতে পারি। কারণ পরীক্ষা এখন তোমাদের যদি আমি পুরোটা এখন লেখানো যাচ্ছে, কিন্তু আমি মেইনলি পড়ানোতে ফোকাস দিয়েছি, বোঝানোতে ফোকাস দিয়েছি। বুঝতে পারছো? এখন দেখো তাহলে 40 থেকে 50 ধরনের এনজাইম থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাদের এই অধ্যায়ে বিশেষ করে অঙ্গাণুগুলোর মধ্যে এনজাইমের সংখ্যা আছে। এখানে আমরা লাইসোজোমে কয়টা এনজাইম পাচ্ছি? 40 থেকে 50 ধরনের। এরপরে আমরা যখন পড়বো, এরপরে যখন আমরা ER মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বো, তখন এনজাইম কতগুলো হবে ওর মধ্যে? 15 ধরনের। যখন আমরা মাইটোকন্ড্রিয়া পড়বো তখন এখানে এনজাইম কতগুলো থাকবে? 100 ধরনের। আর লাইসোজোমের মধ্যে কয়টা আছে? তাহলে আমরা একটা কাজ করতে পারি না, 3টা একবারে মুখস্থ করে ফেলবো, একবারে মনে রাখবো, তাহলে কোনো আর ঝামেলা হবে না। বুঝতে পারছো? এখন একবারে কিভাবে মনে রাখবো? আমরা 3টা পরপর লিখছি। কি কি লিখছি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 15, লাইসোজোম 40 থেকে 50, মাইটোকন্ড্রিয়া 100। এখন তোমরা সবাই এই 3টা গোল করো, ELM গোল করে ফেলো, ELM। এখন দেখো এই 3টা অ্যালফাবেটিক্যালি মানে ABCD হিসাব করলে পরপর না? ELM, তাই না? ELM, তাহলে অ্যালফাবেটিক্যালি পরপর কিনা? আবার আস্তে আস্তে কি? 15, 40 থেকে 50, 100, আস্তে আস্তে বাড়ছে না? তাহলে অ্যালফাবেটিক্যালি আস্তে আস্তে নিচের দিকে কি হয়েছে? কমছে। মানে সেটা হচ্ছে ELM। বলতে পারো যে অ্যালফাবেট বাড়ছে
এনজাইমের নাম্বারও বাড়ছে, বুঝছো? তাহলে রিপিট করো, ELM 15 40 থেকে 50 100, মনে থাকবে? আবার বলো কি হবে, ELM 15 40 থেকে 50 100, তাহলে ER কত হবে 15, লাইসোজোম 40, আর M হচ্ছে মাইটোকন্ড্রিয়া 100। ঠিক আছে, মনে থাকবে? একবারে তিনটা মুখস্থ রাখলে তোমার আর কোনো ঝামেলা নাই, এই তিনটা এমসিকিউতে আসবে, পারবা? ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে লাইসোজোমের কাজ পড়া। লাইসোজোমের কাজটা খুব ভালো করে পড়তে হবে। লাইসোজোমের কাজ অনেকগুলো আছে আমাদের বইয়ে, প্রচুর লাইসোজোমের কাজ আছে। এরপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা শুরু করব। তো আমি একটু তোমাদের বইটা দেখাতে যাচ্ছি যে বইয়ে আসলে কি আছে। বইয়ের ভেতরে অনেকগুলো কাজ আছে এবং কাজগুলো আসলে কিভাবে লেখা আছে দেখো। আমি একটু তোমার এটা দেখাই। আমরা সুন্দর করে লাইসোজোম, স্টেবিলাইজার, লেবেলাইজার সুন্দর করে পয়েন্ট করে পড়ছি না, এগুলো কিন্তু এভাবে লেখা আছে, বুঝছো? তো তুমি যখন পরীক্ষার খাতায় যদি কখনো লাইসোজোম আসে, নর্মালি আসে না, সৃজনশীল নর্মালি আসে না, যদি আসে আমরা ওভাবে লিখবো যেভাবে আমার বই অ্যাডভান্স বুকে লেখা আছে, ঠিক আছে? ওভাবে লেখা প্রেজেন্ট করবো। এবার আসলে লাইসোজোমের রাসায়নিক গঠনের মধ্যে দেখো এতগুলো লাইন লেখা আছে, দেখছো? কিন্তু লাগবে আমার আসলে কোনটা, 40 থেকে 50 ধরনের এনজাইম থেকে এটুকু লাগবে। ওর মধ্যে ডিএনএজ, আরএনএজ, অ্যাসিড লাইপেজ, অ্যাস্টারেজ, স্যাকারেজ, লাইসোজাইম, ফসফোলাইপেজ, প্রতিটি লাইসোজোমে নির্দিষ্ট এক ধরনের এনজাইম বিদ্যমান। এইসব লাইন তোমার কখনো মাথায় রাখা লাগবে না, বুঝতে পারছো? কারণ তুমি তো 9-10-এর মতো নাই এখন, এখন তো তোমার সব লাইন মুখস্থ করা লাগবে না, আর এই লাইন থেকে তো কোনো কিছু পরীক্ষাতে আসবেও না, বুঝছো? এই জন্য মানে যেসব জিনিসের কোনো ভ্যালু নাই এগুলো আপাতত মাথার মধ্যে রেখে মাথা ভরানোর কোনো দরকার নেই। ক্লিয়ার? ওকে, এখন চলে আসো লাইসোজোমের কাজ। লাইসোজোমের কাজ কি? সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচ এরা কর্মক্ষম থাকে না, তাই কোষের তেমন কোনো ক্ষতি হয় না। মানে যখন নিউট্রাল কোনো পিএইচ থাকে তখন এরা নর্মাল থাকে, কিন্তু যদি পিএইচ চেঞ্জ হয় তখন ওরা ভাবে কি পিএইচ চেঞ্জ হয়েছে, মানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, চলো আমরা সবাই এবার হামলা করি। হ্যাঁ, তো এই কাজগুলো ওরা করার চেষ্টা করে। এখন চলে আসো, এখন এখানে বলছে কি প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে এরা কাজ করে। এরা মনে করো কাজ করবে, কিন্তু কোনো মনে করতেছে একটা আসতেছে, ব্যাকটেরিয়া আসতেছে, ওরা ওটাকে খাইতে যাবে, কিন্তু পিএইচ নর্মাল আছে, ওরা কাজ করতে পারবে? তখন ওরা ফোন দিবে কাকে? পিএইচ কে না, ওরা ফোন দিবে হচ্ছে H+ কে। কাকে? H+ মানে হাইড্রোজেন আয়ন না? তোমরা পড়ছো কি হাইড্রোজেন আয়ন অ্যাসিড তৈরি করে না? তাহলে হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে অ্যাসিড বেড়ে যাবে, পিএইচ কমে যাবে। তখন H+ কে ফোন দেয় যে ব্যাকটেরিয়া আসছে, তুই তাড়াতাড়ি হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে চলে আয়। তখন সাইটোপ্লাজমে চলে আসবে, তখন পরিবেশটা অ্যাসিডিক হয়ে যাবে, এবার ওরা গিয়ে মারামারি করতে পারবে, বুঝছো? তো এইগুলা গল্পের মতো বললাম, এটা নর্মালি পরীক্ষার খাতায় কখনো লেখা লাগবে না, আসবেও না কোনোদিন, এমসিকিউতে আসবে না। যদি আসে তো মনে থাকবে আশা করি। এখন দেখো এইখানে তোমাদের বইয়ে যে পয়েন্টগুলো আছে, 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে, এরা কি করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, বিগলনকারী এনজাইম সমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। মানে ওই যে এনজাইমগুলো ছিল, ওই এনজাইমগুলো তো অন্যদেরকে ধ্বংস করে দেয়, ওদেরকে আটকায় রাখছে না? তাহলে অন্যান্য যে অঙ্গাণুগুলো এখানে আছে, অন্যান্য কারা আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলগি বডি আছে, তারপর হচ্ছে তোমার পারঅক্সিজম আছে, তারপর কি আছে বলো, প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, আছে না? তো এই সবগুলাকে ওদের হাত থেকে বাঁচায় রাখছে কি আটকানোর মাধ্যমে, এটাই খালি বলছে, আর কিছু না। যে ওই এনজাইমগুলো আসলে কার মধ্যে আবদ্ধ আছে? লাইসোজোমের মধ্যে, বুঝতে পারছো? এই জন্য বলছে লাইসোজোম আসলে এনজাইমগুলোকে আটকায় রাখতেছে, এটা বলছে। এরপরে কি বলা আছে যে লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে, মানে কোষের ভেতরে যে পরিপাক হয় সেখানে ওরা এনজাইম দিয়ে হেল্প করে। এই লাইন দুইটা খুবই ইম্পর্টেন্ট, আমি আগে পড়াই তারপরে সব একবারে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আগে লিডিং পড়ো। তীব্র খাদ্যাভাবের সময়, মানে যখন অনেক বেশি খাবারের অভাব হয়, তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলা বিনষ্ট করে দেয়। বুঝছো কি বলছি? আমি বুঝাই দিচ্ছি। মানে তীব্র খাদ্যাভাবের সময় প্রাচীর ফেটে যায়। কার প্রাচীর ফেটে যাবে? লাইসোজোমের প্রাচীর ফেটে যাবে। মনে করো লাইসোজোম এখানে আছে, একটা কোষ, আচ্ছা কোষ আমি একটু আঁকি ভালো করে। মনে করো এটা হচ্ছে একটা কোষ, এই কোষের এখানে কি আছে? নিউক্লিয়াস আছে, ধরো এখানে প্লাস্টিড আছে, তারপর ধরলাম মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলগি বডি আছে, ঠিক আছে, লাইসোজোম, রাইবোজোম এগুলো আছে, এবং দ্য স্পেশাল ওয়ান কে লাইসোজোম মনে করো আছে। লাইসোজোমটাকে আমরা সুন্দর করে একটু আঁকাই। লাইসোজোমের মধ্যে এই যে হলুদগুলা কি আছে? এনজাইম। এখন মনে করো এই কোষটা
এই কোষটার আশেপাশের কোষ এবং বডি নিজেই চাচ্ছে না যে কোষটা বেঁচে থাকুক। কেন? কারণ খাবারের অভাব। এখন খাবারের অভাব কেন? মনে করো সিম্পলি, ধরো যে আমি একটু সিম্পল উদাহরণ দিয়ে তোমাদের একটু বোঝাই, মানে এটা ওইভাবে লাগবে না, তাও একটু বলি। হ্যাঁ, ধরো একটা জায়গাতে 100টা কোষ আছে, ঠিক আছে? এখন ওই 100টা কোষের জন্য খাবার লাগবে, মনে করো যে 200 ফোঁটা পানি লাগবে, ঠিক আছে? কিন্তু পানি আছে 100 ফোঁটা, আর প্রতিটা কোষ 2টা করে পানি খাবে, তাহলে সে বাঁচতে পারবে। এখন 100টা কোষ আছে, পানিও কত দিচ্ছ তুমি? 100 ফোঁটা, প্রত্যেকে কয়টা করে বাঁচছে? 1 ফোঁটা করে। কেউ কি ঠিকঠাক বাঁচতে পারবে? না। এখন যদি 100টা কোষ থাকে, পানি যদি থাকে 100টা, তাহলে কয়টা কোষ খাইলে ঠিকভাবে বাঁচতে পারবে? 2টা করে, তাহলে 50টা। তো বাকি 50টা কোষের মরে যাওয়া উচিত, তাই না? তখন বাকি 50টা কোষ চিন্তা করে, তাহলে একটা কাজ করি, 100 ফোঁটা পানি আছে, আমরা আছি 100 জন, প্রত্যেকে 2টা করে লাগবে, তাহলে 50টা কোষ যদি 2 ফোঁটা করে পানি পায়, তাহলে 50 জন বেঁচে থাকবে। আগে কোষটাকে বাঁচায়নি, তখন ওই বাকি 50 জন নিজেরা মারা যায়। বুঝছো? আত্মহত্যা করে। আত্মহত্যা করে, সেটা বলছি। এখানেও বলতে পারো যে আত্মহত্যা করে তারা। এখন আত্মহত্যা কিভাবে করবে ভাইয়া? আর নিজে মারা যাবে কিভাবে? একটা কোষ মরতে গেলে সেই কোষের এই অঙ্গাণুগুলোকে মেরে ফেলতে হবে না? এখন বলো, এই কোষ নিজে কিভাবে নিজের অঙ্গাণুগুলোকে মারবে? খুব সিম্পল, এদিকে তাকাও সবাই। যদি ওই কোষটা তার এই লাইসোজোমের প্রাচীরের যে প্রাচীর যদি নষ্ট করে দেয়, তাহলে এই যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো সব কার কাছে? সব বিভিন্ন জায়গায় ছড়াই যাবে না? তখন মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করবে, প্লাস্টিক ধ্বংস করবে, নিউক্লিয়াসকে ধ্বংস করবে, কোষটাকে কি ধ্বংস করে ফেলবে না? বুঝতে পারছো? তাহলে এই যে আমি একটু আগে প্রাচীরটাকে ফাটাই দিলাম, এই প্রাচীরটা ফেটে যায় বা প্রাচীরটা ধ্বংস হয়ে যায়। বলতে পারো যে যখন খাদ্যাভাব হয় তখন কে ফেটে যায়? এই লাইসোজোমের কি ফেটে যায়? প্রাচীর ফেটে যায়। তাহলে বইয়ের লাইনটা কি বুঝতে পারছো? বইয়ে কিন্তু এভাবে লেখা আছে, কোনো ব্যাখ্যা টাখ্যা তুমি পাবা না। তাহলে কি ক্লিয়ার? বিষয়টা কি বুঝছো? পারবা? ওকে, ডান। তাহলে প্রাচীরটুকু শুধু মুছে দিই। ওকে, তাহলে এটা পারবো। এবার দেখো, আরেকটা সময় ও হচ্ছে ওরা আত্মহত্যা করে কখন? তো আরেকটা জিনিস আমরা আঁকাবো, বারবার আঁকা হচ্ছে, এটাকে একটু কপি করি। হ্যাঁ, বুঝছো? তো ধরো এই কোষে, এটা একটা কোষ, এই কোষে জীবাণু আক্রমণ করছে। এই কোষের আশেপাশে তো আরো অনেক কোষ আছে, আসে না? আছে না? মনে করো এটা একটা কোষ, এর পাশে কি আরো কোষ আছে কিনা? এখানে মনে করো কোষ আছে, এখানে কোষ আছে, এখানে কোষ আছে, মানে আশেপাশে তো কোষের অভাব নাই, প্রচুর পরিমাণে কোষ এখানে আছে। দেখো একটু ছোট করে আঁকাচ্ছি যাতে আমরা অনেকগুলো কোষ আঁকাইতে পারি। মনে করো এখানে কোষ আছে, কোষ তো ফাঁকা হয়ে গেল রে, পুরাটা ধরে না, এই জন্য। এখানে মনে করো আছে, আসলে লাইসোজোম গুলো আঁকায় ফেলতে হতো। 1 সেকেন্ড দাঁড়াও, আমি একটু লাইসোজোমের কাভারিংটা আঁকাই দিই। হ্যাঁ, নাইলে তো লাইসোজোম মনে করো কাভার দিয়ে আটকানো আছে। ওকে, এবার আমরা কোষগুলোকে কপি করি। তো মনে করি এখানে অনেক কোষ, নিচেও অনেক কোষ, পাশেও অনেক কোষ। এখন যে জিনিসটা আমাদের বুঝতে হবে, ধরো যদি কোনো জীবাণু আমাদের এই কোষে আক্রমণ করে তখন কি ঘটবে? যদি কোনো জীবাণু আমাদের কোষে আক্রমণ করে তখন আসলে ঘটবে হচ্ছে, ধরো একটা ব্যাকটেরিয়া আমরা আঁকালাম, একটা মারাত্মক খারাপ ব্যাকটেরিয়া আমাদের দেহে চলে আসলো এই কোষে। এটা এমন একটা ব্যাকটেরিয়া, এটা কি একটা, এই ব্যাকটেরিয়াটা কোন কোষে আসছে? এই কোষটাতে আসছে, ঠিক আছে? এসে, বা মনে করো ব্যাকটেরিয়া না হয় ভাইরাসও হতে পারে, মেনলি ভাইরাসের ক্ষেত্রে এটা বেশি ভালো কাজ করে। তো এই ভাইরাসটা আমাদের এই কোষে আসছে, ঠিক আছে? খেয়াল করো সবাই, ঘুমানো যাবে না। দেখো এই ভাইরাসটা এখানে আসছে, এখন এই ভাইরাসটা এই কোষে এসে এখানে সে সংখ্যা বৃদ্ধি করতে পারবে না? কি করতে পারবে? সংখ্যা বৃদ্ধি করতে পারবে। মনে করো 1টা থেকে 2টা হইলো, 2টা থেকে 4টা, এভাবে কি অনেক সংখ্যা বাড়াতে পারবে না? যখন সে এখানে সংখ্যা বৃদ্ধি করাবে, নেক্সট কাজ কি ভাইরাসগুলোর? সে কোথায় চলে যাবে? এই পাশের কোষে যাবে, এই পাশের কোষে যাবে, এই পাশের কোষে যাবে, যাবে না? তো এই কোষগুলোতে সে গিয়ে বাকি সব কোষগুলোকেও নষ্ট করে ফেলবে না? তাহলে এখন আমার এই কোষটা, তাকে যখন এই ভাইরাসটা আক্রমণ করছে, ও জানে যে ওর নিজের ভেতরে ভাইরাসটা সংখ্যা বাড়ায় আশেপাশে সব কোষে চলে যাবে। সেটা করতে দেওয়া উচিত?
ও তখন চিন্তা করবে কি, ঠিক আছে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতেছে, করতে থাকুক। তখন ওরা চিন্তা করে আশেপাশের কোনো কোষে যেন ভাইরাস না যাইতে পারে। সেক্ষেত্রে তাহলে কি করতে হবে, যদি এই কোষটাকে মেরে ফেলা যায়, এই কোষ যদি নিজে এখন আত্মহত্যা করে, তাহলে নিজেও মারা যাবে, ভাইরাসগুলোও মারা যাবে। তাহলে এই ভাইরাস কি আর পাশের কোষে যেতে পারবে? বুঝতে পারছো? তাহলে এই ভাইরাসগুলো কি করবে? মারা যাবে না, আত্মহত্যা করবে। নিজে নিজে মারা যাওয়া কি মারা যাওয়া বলে? আত্মহত্যা করবে, সুইসাইড করবে। কি করবে বলো? করছো কখন তোমরা সুইসাইড? হ্যাঁ, করো নাই? তুমি করছো? ভূত আসছে আমাদের ব্যাচে পড়তে। হ্যাঁ, আমি তো প্রতিদিন সুইসাইড করি। রূপসা ব্রিজিতে লাভ দিয়ে সুইসাইড করা যায়? রূপসা ব্রিজ থেকে লাভ দিলে সুইসাইড হবে? এই পরে কি ওখান থেকে লাভ দিয়ে মানুষ করে না, মারা যায়? কেন, এখানে কি থাকে? তো পানিতে পড়ে কিভাবে মারা যায়? ও আচ্ছা আচ্ছা, আমি তো আমাকে পানিতে পড়ার কথা বলছি। পানিতে পড়লে কেউ মারা যায় না, কেন সাঁতার কাটতে পারি। পানিতে পড়লে আরো মজা হবে, উড়ে উড়ে গিয়ে পানিতে পড়বো। এখন ডিম এভাবে পড়লে তো বুকে বাইরে লাগে মারা না। না, সুইসাইড আমি কেন করবো? এই সুইসাইড আমি কেন করবো? হ্যাঁ, সুইসাইড করা হারাম আর পাপে তো ঠিক আছে, সুইসাইড কেন করবো? এই পৃথিবীতে আল্লাহ তাআলা তোমার মানুষ বা যে কোনো যে ধর্মের তুমি হও না কেন, তোমার পৃথিবীতে বাঁচা সুইসাইড করার জন্য, জীবন মৃত্যু তোমার হাতে নেওয়ার জন্য। যে আমি এখন মারা যাবো, সুইসাইড করবো। কেন মারা যাবো? কি টাকা খাইছো এই জন্য মারা যাবো? টাকা খাই তো মানুষ সবচেয়ে বেশি মারা যায়। কি বলো, আমাদের মেডিকেলে প্রায় ইমার্জেন্সিতে কেস আসে, প্রায় মোটামুটি বলা যায়। কি খাইছে? হারপিক খাইছে। ঠিক আছে, হারপিক। অনেকে আছে হচ্ছে তোমার খায়, ওই যে ওষুধ খায়, ঘুমের ওষুধ, বা আরো অনেক ওষুধ আছে, বিভিন্ন রকম ওষুধ। আর তুমি কি বললে? এন্ডিন বিষ, ইঁদুর মারা বিষ। ইঁদুর মারা বিষ খেয়ে অনেকে মরার চেষ্টা করে। তো তোমার যদি কারোর মরার চেষ্টা করা উচিত হয়, আমি তোমাকে সাজেস্ট করবো ইঁদুর মারা বিষ খাওয়া। ঠিক আছে, তাহলে মরবা না আর কি। বুঝছো? এই সুইসাইড মানুষ যখন করে তখন কি মরার জন্য করে? আমি তো মরার ভান করব। হ্যাঁ, না না, মরার ভান করব, তাহলে এইটা হয়ে যাবে। হ্যাঁ, মনে করো যে আমাকে মোবাইল কিনে দাও, তাহলে আমি মরে যাবো। হ্যাঁ, এবার ওইগুলো খাবে। হ্যাঁ, তখন হচ্ছে আমার ছেলেটা মোবাইলের অভাবে মারা যাচ্ছে, তখন মানে মোবাইল কিনে দিবে। এভাবে তো অনেক পাজি পোলাপান থাকে না, এরকম করে। আর বাকি আর তো অনেকে তো এই যে হাত টাত কাটে, সুইসাইড করব, এখানে নাম লেখে কেটে কেটে। তো এরকম, এই আমার এখানে পরিষ্কার একদম। শোনো, ওই হসপিটালে মাঝে মাঝে ওই যে যারা হচ্ছে ভুলেও কেউ কোনোদিন কোনো কিছু খাওয়া না, বুঝছো কেন? কারণ হসপিটালে যখন তোমার নিয়ে যাবে, ওইখানে একটা সাকশন টিউব আছে, ঠিক আছে, ওইটা একদম মুখ দিয়ে ঢুকাই দেয় একদম পাকস্থলীর মধ্যে। ওইটা দিয়ে সব ট্যাঙ্গে আছে, কয়লা খাওয়াই দিবে, কয়লা। বুঝছো? কয়লা খাওয়াই দিবে, মনে করো 1 মগ কয়লা খাওয়াই দিবে তোমার। ওই কয়লাগুলো ওগুলোকে অ্যাবজর্ব করে নেয়, চারকোল। ঠিক আছে, তারপর হচ্ছে ওই যে সাকশন করে নিয়ে আসে টিউব দিয়ে, ওই ভেতরে যা থাকে সেগুলোকে টিউব দিয়ে টেনে নিয়ে আসে। তো ওইটা যে পরিমাণ কষ্ট আর ব্যথা, ওটা কিন্তু তোমার কোনো অজ্ঞান টজ্ঞান করবে না, কিন্তু তোমার ওই অবস্থায় নিয়ে আসবে। মানে ওই যে ব্যথা, ওইটা কেউ ফিল করার পরে, মানে কেউ একবার এই হারপিক খেয়ে হসপিটালে যাওয়ার পরে সে জীবনে এখন এগুলো খাবে না। ঠিক আছে, বুঝছো? এগুলো করা যাবে না। ওকে, যাই হোক, সুইসাইড। এখন প্রশ্ন হচ্ছে, এ যদি সুইসাইড করে না, মনে করো এর হচ্ছে এই এনজাইমের প্রাচীরটা বিদীর্ণ করে দিয়ে ও সব জিনিসগুলো মেরে ফেলে এ নিজে আত্মহত্যা করে যাবে, তাহলে এ কি হবে? এখন মারা যাবে। এই কোষটা এখন কি অবস্থায় আছে? মারা যাচ্ছে। এই কোষটা এখন মারা যাচ্ছে। এখন যদি এই কোষটা মারা যায়, তাহলে পাশের কোষে কি ছড়াই পড়তে পারবে? পারবে না। তাহলে দেখো, দুইটা বিষয়, যখন কোনো জীবাণু আক্রমণ করে অথবা খাদ্যের অভাব হয়, তখন কোষ নিজে নিজে কি করতে পারে? সুইসাইড করতে পারে। কিভাবে করতে পারে? ওই লাইসোজোমের চারপাশে যে প্রাচীর থাকে ওইটাকে নষ্ট করে দেয়, ফলে কি হয়? সব এনজাইম ছড়াই যায়, এনজাইমগুলো পুরো অংশটাকে মেরে ফেলে। তাহলে দেখো তো, এই যে এই লাইসোজোমটা থলি না, থলির মধ্যে কি ধারণ করতেছে? এনজাইম ধারণ করতেছে। মনে করো এই থলির মধ্যে এনজাইমগুলো হচ্ছে বোমা। এখন এই থলি হচ্ছে সে তার বডিতে নিয়ে ঘুরতেছে, মানে বোমা তার বডিতে নিয়ে ঘুরতেছে। অর্থাৎ থলি মানে কি ইংলিশে ব্যাগ না, সে ব্যাগটা তার ঘাড়ে নিয়ে ঘুরতেছে, যখন ইচ্ছা সে ব্যাগটা খুলে বোমাটা ফাটাই দিচ্ছে, মারা যাচ্ছে। তাহলে লাইসোজোমকে আমরা কি বলতে পারি?
এটা একটা ব্যাগ, কি ব্যাগ? সুইসাইডাল ব্যাগ। তো বাংলায় কি হবে? আত্মঘাতী থলিকা, বা অনেক সময় বলা হয় কি আত্মঘাতী থলিকা বা আত্মঘাতী স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ। ওকে, তাহলে কি নামগুলো আমরা বুঝতে পারছি? ওকে, তাহলে এগুলো মোটামুটি পারবো। এখন চলে আসো আমি তোমাদের বিষয় একটু বলি। বইয়ে চলে যাই আমরা, অ্যাডভান্স বুকে যেগুলো আছে। প্রথম বিষয়টা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? তারপর কি আছে? তীব্র খাদ্যাভাবের সময় প্রাচীর ফেটে গিয়ে এনজাইমের মাধ্যমে কোষের অন্যান্য অঙ্গাণু সময় বিনষ্টের প্রক্রিয়া কি হবে? স্বগ্রাস বা অটোফেগি বলে। এই পয়েন্টটা তোমার লাগবে যে অটোফেগি কাকে বলে। মানে অটোফেগি, ফ্যাগোসাইটোসিস, ফেজ মানে কি বলো তো? ফেজ মানে কি? ভক্ষণ করা না? পিএইচএজি, ফেজ মানে কি? ভক্ষণ করা, নিজেকে ভক্ষণ করতেছে। ফেজ মানে ভক্ষণ করা, আর নিজে মানে কি? অটো মানে কি? অটো মানে নিজ বা স। অটো মানে কি? নিজ বা স। অটো মানে ওই অটো রিক্সা না। অটো মানে অটো রিক্সা মানে কিন্তু স রিক্সা, মানে ওটা মানে মানুষ চালানো লাগে না, ব্যাটারি দিয়ে চলে, এই জন্য নাম অটো রিক্সা। তো স মানে মানুষ চালানো লাগে বলতে মানুষের কষ্ট করে চালানো লাগে না, নিয়ন্ত্রণ করতে হয়। শুধু প্রত্যেক কথা লাইন বাই লাইন মিনিং খোঁজে, ঠিক আছে? স্বগ্রাস, অটোফেগি মানে কি? নিজেকে ভক্ষণ, স্বগ্রাস, বুঝছো? স্বগ্রাস কেন? কারণ কি? তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যাওয়ায়, ফেটে বের হয়ে এনজাইম গুলো বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুকে বিনষ্ট করে ফেলে। এই প্রক্রিয়াকে কি বলা হয়? স্বগ্রাস বা অটোফেগি। পারবো না? কতে আসবে, কতে। হ্যাঁ, ওকে। এবার অটোলাইসিস, এই যে লাইসিস করতেছে, নিজেকে নিজে লাইসিস করতেছে, তাহলে এর নাম কি হবে? অটো লাইসিস, বুঝছো? মানে অটো মানে কি? স বা নিজ, বুঝছো? অটোফেগি, অটোলাইসিস। এবার কোষে কি তৈরি করে এরা? কেরাটিন প্রস্তুত করে। কেরাটিন মনে রাখবা, কেরালা। কি মনে রাখবা? ট্রিক্স কি? কেরালা। তাহলে কেরালাতে কি হবে? কেরালা ভারতের একটা রাজ্যের নাম, জানো? কেরাটিন লাইসোজোম, লাতে কি হবে? লাইসোজোম। মনে রাখবা কেরালা, এটা পারবে। লাস্ট লাইন দেখো বইয়ে নাই। শুক্রাণু লাইসোজোম নিঃসৃত হায়ালুরোনিডেজ এনজাইম ডিম্বাণুর আবরণের অংশে বিশেষ মানে বিগলন ঘটায়, ঠিক আছে? ডিম্বাণুতে বিগলন ঘটায়। আমি তোমাদের আগের দিন একটা ছবি দেখাইছিলাম গলগি বডি পড়ানোর সময়, নিচের দিকে মনে হয় এটা ছিল, একটু দেখাই আমি। দেখো, ওই যে শুক্রাণু যখন স্ট্রাকচার দেখাইছিলাম না, তখন আমি হচ্ছে এই যে এটা দেখাইছিলাম না, শুক্রাণুর অ্যাক্টোজোম তৈরি করে গলগি বডি। তো শুক্রাণুর এখানে একটা এনজাইম থাকে, এইখানে এনজাইমের নাম কি? হায়ালুরোনিডেজ এনজাইম। এই হায়ালুরোনিডেজ এনজাইম যখন এই ডিম্বাণুর কাছে এসে যখন এটাকে ছিদ্র করে ঢুকবে না, তাহলে এইখানে হায়ালুরোনিডেজ এনজাইমটা এই ডিম্বাণুর প্রাচীরটাকে বিগলন করে, মানে এই প্রাচীরটাকে ধ্বংস করে তো ভেতরে ঢুকবে। তাহলে ধ্বংস করার জন্য এনজাইম লাগবে কিনা? সেই এনজাইমের নাম কি? হায়ালুরোনিডেজ এনজাইম। তাহলে হায়ালুরোনিডেজ এনজাইম তৈরি করে কে? লাইসোজোম তৈরি করবে। বুঝতে পারছো? কারণ এইসব টাইপের এনজাইম কার কাছে আছে? লাইসোজোমের কাছে আছে। এবার চলে আসি, লাইসোজোম টিস্যু বিকলনকারী অ্যাসিড তৈরি করে, লাইক ফসফেটেজ এনজাইম তৈরি করে, এই যে ফসফেট ভাঙার জন্য। অটোলাইসিস পদ্ধতিতে কোষ ধ্বংস করে বলে একে লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ। দেখবা যে এই অ্যাডভান্স বুকের লাস্টে যে কোয়েশ্চেন আছে না, ওখানে ক খ আলাদা করে দেওয়া হয়নি, পরে সবগুলো বইয়ে ক খ আলাদা আছে, বাট ওইখানে তুমি সৃজনশীলের মধ্যে থেকে ক খ পড়ে নিবা। এখানে আছে লাইসোজোমকে কেন সুইসাইডাল ব্যাগ বলা হয়, তুমি এই দুটো লাইন লিখলে হবে। এই লাইনটা লিখবা আর এই লাইনটা লিখবা, হয়ে যাবে, ঠিক আছে? তারপরে ওইখান থেকে দেখে নিলে হবে। এবার দেখো আমি সব ব্যাখ্যা কিন্তু এখানে লিখছি। ফেজ মানে কি বলো? ভক্ষণ করা। সাইট মানে কি? কোষ। আর সিস মানে কি? প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস মানে কি? কোষ ভক্ষণের প্রক্রিয়া, ক্লিয়ার? আর অটো মানে কি? স বা নিচু। আর লাইসিস মানে কি? তাহলে অটোলাইসিস মানে কি? নিজে বিদীর্ণ হয়ে যাওয়া, বুঝছো? সব কিন্তু এখানে লেখা আছে, পারবা না? ওকে। এবার এন্ডোপ্লাজম রেটিকুলাম তো মনে হয় না আজকে আর হবে, তারপরে একটু বলি। বলো, বিমানবন্দর এর ইংলিশ নাম কি? কি পোর্ট? এয়ারপোর্ট। এয়ারপোর্ট, ঠিক আছে? দেখো, এয়ারপোর্ট, এই শেখ হাসিনা কি এয়ারপোর্টে গেছিল? মেইন এয়ারপোর্টে? অন্য একটা এয়ারপোর্টে গেছিল, সেনাবাহিনীতে পুরাতন যে এয়ারপোর্ট আছে তেজগাঁও বিমানবন্দর, সেখানে গেছিল। পরে গিয়ে কোন বিমানবন্দরের নাম আছে? দিল্লিতে, জানো? দিল্লির পাশে কোন জেলায় বলো? গাজিয়াবাদ জেলায়, ওইখানে বিমানবন্দরের নাম আছে। যাই হোক, শোনো, এখন এই এয়ারপোর্ট মানে কি সেটা একটু বুঝাই দিই। দেখো, আজকে থেকে মনে রাখবো এয়ারপোর্ট। কি মনে রাখবো? এয়ারপোর্ট। ইয়ারতে কি বলো তো? এন্ডোপ্লাজম রেটিকুলাম। পোর্টে কি? পোর্টার। তাহলে আবিষ্কার করছে কে বলো? তাহলে এন্ডোপ্লাজম রেটিকুলাম আবিষ্কার করছে কে? পোর্টার। মনে থাকবে? এয়ারপোর্ট। আগামী ক্লাসে আমরা এইটা পড়বো এবং আশা করি হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এক্সাম